আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের প্রত্যেককেই রাজনৈতিক আলাপচারিতায় প্রতিদিনের সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। প্রিয় দেশবাসী, আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে 1953 সালে আমেরিকা একটি ভার্মা এক নামে 100 বছরের একটি পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনার পাদে পড়েছিল শেখ হাসিনার সরকার। তারা এরকম একটা পরিকল্পনা করছে, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে ধারণা দিয়ে যাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম, যেটা শেখ হাসিনা ক্ষমতা থাকতে এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন জাতিকে, বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের রোহিঙ্গা যেই রাখাইন রাজ্যটা, সেটা নিয়ে এখানে তারা একটি খ্রিস্টান রাষ্ট্র গড়তে চায়, পূর্ব তিমুরের মতো। এই খ্রিস্টান রাষ্ট্রকে গড়ে তারা এখানে কি করবে, মার্কিনীদের একটা ঘাঁটি করবে, যেহেতু বাংলাদেশ, মিয়ানমার বা ইন্ডিয়া তাদেরকে বঙ্গোপসাগর অবস্থানের জন্য কোনো সুযোগ দিচ্ছে না। তখন তারা বিকল্প হিসেবে এটা করে নিচ্ছে যে সুযোগ না দিলে তারা কি করবে, এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র গড়বে, আর খ্রিস্টান রাষ্ট্রকে পাহারা দেওয়ার নামে দক্ষিণ এশিয়ার উপরে নজরদারি করবে সে মার্কিন প্রশাসন। কিন্তু মার্কিন প্রশাসন সেটা পারতেছে না বিদায় তারা এখন এই সিদ্ধান্ত নিয়েছে। তখন তখন ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় এসে কি বলছিল যে আমরা বাংলাদেশকে মুদির চোখে দেখতে চাই বা মুদিজির চোখে দেখি। এরপরে তারা সেখান থেকে সরে গেছে। ওই যে আমেরিকার শতবর্ষ প্ল্যানের যে কমিটিটা রয়েছে, সেই কমিটির কাছে আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্টও অসহায় হয়ে পড়ে। ওই কমিটির এত শক্তিশালী। তখন তারা যা বলছে যে আপনি এইভাবে উন্নত হবে না, সেখানে আমরা শতবর্ষের একটা প্ল্যান করেছি, এইভাবে আমরা আগাতে চাই। এরপরে দিয়ে ট্রাম্প বললেন যে আচ্ছা ঠিক আছে। তখন ট্রাম্প তার যখন বললেন যে মুদিজির চোখে দেখতে চাই, সেখান থেকে সরে আসলেন। সরে আসার পরে আমরা যেটা দেখলাম, ট্রাম্প কী করলেন, বাংলাদেশ সহ ভারতের উপর 45% ট্যারিফ আরোপ করলেন। তো মোদিজি এ ফাঁকে কী করলেন, তার চিরশত্রু চীন সফর করলেন, রাশিয়া সফর করলেন, ব্রাজিল সফর করলেন, বিভিন্ন দেশ সফর করলেন। সফর করে এসে ট্রাম্পকে একটা বার্তা পাঠালেন যে আপনি আমাদের উপর এই যেই ট্যারিফ আরোপ করছেন 45%, সেটা 45% না, সেটা যদি আপনি 200% আরোপ করেন বা 100% আরোপ করেন, কোনো সমস্যা নেই। আপনার দেশের যে আইটি সেকশন নিয়ন্ত্রণ করে আমার ভারতীয় নাগরিকরা, আমি তাদেরকে প্রত্যাহার করে নিব। এবং আমরা রাশিয়া, চীন, বাংলাদেশ, ভারত, ব্রাজিল, কাতার, এই রাষ্ট্রগুলো সহ সৌদি আরব সহ আমরা বিকল্প ডলারের বিকল্প একটা মুদ্রা বাহির করব। সে মুদ্রায় আমরা আমাদের লেনদেন করবো। আমরা বিশ্বের 2/3, 3/2 লোক জনগোষ্ঠী আমরা একত্রিত হয়ে যাচ্ছি। তখন ট্রাম্প এই কথা শুনে দুইটা অপশন দিল। এই কথা শুনে ট্রাম্প কী করলেন, তার শতবর্ষ প্ল্যানিংয়ের যে কমিটি তাদেরকে আবার দ্বারস্থ হলেন, হয়ে তাদেরকে কথাটা বললেন। বলার পরে বললেন যে তোমরা যদি এখন এখানে একটা পূর্ব তিমুরের মতো ছোট একটা খ্রিস্টান রাষ্ট্র গড়ো, তাহলে তো এই বিশ্বের জনগোষ্ঠীগুলি এক হয়ে যাইতেছে, আমাদের ডলার ব্যবসা মাইর খেয়ে যাব। ডলার ব্যবসা যদি আমাদের ধ্বংস হয়ে যায়, তখন তোমাদেরকে এই শতবর্ষর প্ল্যানের যারা তোমরা বসে বসে করো, প্ল্যান করো কোথায় কী করবে পৃথিবীর মধ্যে, তখন তোমাদের বেতন দিবে কি? আমাদের রাষ্ট্রই তো ভেঙে পড়বে, ডলার ব্যবসা শেষ হয়ে যাবে। তখন ওনারা বলছেন যে আপনি ট্রাম্প সাহেব, আপনি যেভাবে প্রেসিডেন্ট হিসেবে আপনি আপনার সিদ্ধান্ত নেন। তখন সেই সিদ্ধান্তের কথা মোদি এবং শেখ হাসিনাকে ট্রাম্প কূটনীতিকের মাধ্যমে মানে জানিয়েছেন। আর ট্রাম্পের সাথে ট্রাম্প প্রশাসনের সাথে এই নিয়ে যে বার্মা অ্যাক্ট 53 সালে যেটা করেছিল বাংলাদেশের অংশ নিয়ে এবং রাখাইন রাজ্য নিয়ে, সেটা নিয়ে মোদির সাথে এবং শেখ হাসিনার সাথে ট্রাম্পের কূটনীতিকদের সাথে আলোচনা করে সেটা সমঝোতা করে ফেলেছেন আরও 3 মাস আগে। এখন ট্রাম্প এই জন্য ধীরে ধীরে বরফ গলতে শুরু করেছেন। ট্রাম্প জো বাইডেনের যেই নীতি ছিল সেই নীতিগুলা জাতির সামনে প্রকাশ করে ফেলেছেন। তো এতে এখন বাংলাদেশের যে সুবিধা হচ্ছে, ওই রাষ্ট্রটার এখন আর গঠন হচ্ছে না, সেখান থেকে পিছু হচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন ভারত আর আমেরিকা সহ বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরানোর জন্য যে কাজগুলি করছে এবং বাংলাদেশের যে বর্তমান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সমস্যাগুলি ভারত এবং আমেরিকা যতভাবে চিহ্নিত করেছে, সেই চিহ্নিতর মাঝে যে বাংলাদেশে যে মৌলবাদী, আমি মৌলবাদী বলতে উগ্র সংগঠন রয়েছে, সংগঠনের তাও বাংলাদেশে না, বাহিরের রাষ্ট্রের, তুরস্ক এবং পাকিস্তানের, এই তথ্যগুলি ভারতের হাতে চলে গেছে এবং ভারত এই তথ্যগুলি বাংলাদেশ সরকারকে অবগত করেছে। যার কারণে আপনি দেখবেন ফরহাদ মাজার কিন্তু এখন বাউলদের সমর্থন নিয়েছে এবং আমাদের যারা ধর্মীয় মতবাদের লোকজন রয়েছেন বা রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন রয়েছেন, কাছাকাছি রয়েছেন, তারা কিন্তু এখন তাদের অনেক বক্তব্য কমিয়ে দিয়েছেন। আগে হ্যান করবেন ত্যান করবেন বলে কথা বলতেন, বক্তব্য দিতেন। এরপরে ভারত কিন্তু একটা 28 জন নাবিক সহ একটা নৌকা ধরেছে, একটি জাহাজ আটক করেছে ইন্ডিয়ার মধ্যে।
দর্শক মণ্ডলী, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। এখন এর পরবর্তীতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে কয়েক দফায় দফায় ভারতীয় এবং সিআইএ মানে আমেরিকার যেই গোয়েন্দা প্রধান রয়েছেন তাদের সাথে কয়েক দফায় বৈঠক হয়েছে এবং বাংলাদেশকে এই বিষয়গুলো ভারত এবং আমেরিকা জানিয়েছে। এখন বাংলাদেশের যে ভাউলদের ফরাদ মাজার কিন্তু এতদিন এদের পক্ষে অবস্থান নেয়নি, এখন কিন্তু সরাসরি ফরাদ মাজার সহ সরকারের অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাউলদের কি করছেন, পক্ষ অবলম্বন করেছেন। তো এখন এটার এটা এমনিতে কিন্তু হয় না, ওই যে বলে না যে এটা যেন তেন জিনিস নয় রে লায়লা, এটা যেন তেন জিনিস, এটা হাসিনা আফা, আমাদের হাসিনা আফা। তো এখন হাসিনা এবং আওয়ামী লীগদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে, সেটা হচ্ছে যে এই যে বহির্বিশ্বে এইভাবে চাপ সৃষ্টি করছে বর্তমান প্রশাসনের উপর, এবং বাংলাদেশে যে এনএসআই বাংলাদেশে যে বাহিরের রাষ্ট্রের জঙ্গি সংগঠনের লোক রয়েছে সেটা বিভিন্ন দেশ তৎপর হয়ে রয়েছে, এবং যে জঙ্গি সংগঠনের পাওয়ারে তৎপরতা বাংলাদেশের অনেকেই কি করতেন সেই বিষয়ে জোরালো বক্তব্য রাখতেন, তাদের একটা খুঁটি আছে, তারা যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন। তাহলে বিষয়টা এবার বুঝে দেখেন কতটুকু কত গভীরে কি ছিল। এখন তাদের সন্ধান পেয়ে গেছে, তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে, নজরবন্দিতে রাখা হয়েছে তাদেরকে, তারা কিন্তু বুঝতেছে না যে তাদেরকে ইন্ডিয়া এবং আমেরিকা নজরবন্দিতে রেখেছে, যেটা বাংলাদেশ সরকারকে বলে দিয়েছে। খুব শীঘ্রই তারা অ্যাকশনে যেতে পারে যদি তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা না নেয় বাংলাদেশ বর্তমান সরকার। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই, যা বলার আপনারা বুঝেছেন। যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।